আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন? কেরিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিয়ে। তারা ফাইন্যান্স অফিসার পদে জনবল নিয়োগ দেওয়ার যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি আমরা দেখতে চাই। আগ্রহীরা আগামী 13 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আমরা একটু বিস্তারিত এই চাকরির যে বিজ্ঞপ্তি সেটি একটু এক নজরে দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পদের নাম ফাইন্যান্স অফিসার, পদ সংখ্যা একটি, অর্থাৎ একজনকে নিয়োগ দেবে তারা, এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতক, স্নাতকোত্তর অথবা MBA BBA করলেও তারা এই শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে তারা এই যোগ্যতাগুলো চেয়েছে। আমরা দেখছি যে অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং চাকরির ধরন বলছে তারা ফুল টাইম। বেতন তারা উল্লেখ করে দিয়েছে 50,000 টাকা সর্বোচ্চ, এবং প্রার্থীর ধরন আমরা দেখছি যে নারী এবং পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 45 বছর, সর্বোচ্চ 45 বছর বয়স যাদের, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং কর্মস্থল কক্সবাজার। আমরা যেটি জেনে থাকি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম রয়েছে, কক্সবাজারও কার্যক্রম রয়েছে। সেই কাজের জন্যই তারা কর্মস্থল কক্সবাজার বলছে এখানে, এবং আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে তাদের, এবং bdjobs.com যেখানে রয়েছে সেখানেও গিয়েও যারা প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 13 জুন 2026। পরবর্তীতে দেখব বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে জনবল নিয়োগ দেবে ম্যানেজার পদে, এবং আগ্রহীরা আগামী 13 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই BBS বা MBA করতে হবে, এবং আমরা সেটি একটু দেখতে চাই। ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি ব্র্যাক, বিভাগের নাম ইন্টারনাল অডিট, পদের নাম তারা বলছে যে ম্যানেজার পদে নিয়োগ দেবে, এবং শিক্ষাগত যোগ্যতা যেটি বলছিলাম যে BBS MBS থাকতে হবে, এবং স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং চাকরির ধরন ফুল টাইম। বেতন আলোচনা সাপেক্ষে, এবং এখানেও প্রার্থীর যে ধরন আমরা দেখছি নারী এবং পুরুষ উভয়ই প্রার্থী, যারা চাকরি প্রার্থী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এবং বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা। আমরা আগেরটা দেখছিলাম যে কক্সবাজার, এবং এটি দেখছি যে রাজধানী ঢাকায় ব্র্যাকের যে মেইন হেড অফিস রয়েছে সেখানেই কর্মস্থল হবে, এবং আবেদনের নিয়ম যথারীতি ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটই পাওয়া যাবে, এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 13 জুন 2026। আমরা এই পর্যায়ে দেখে নেব আর্থিক প্রতিষ্ঠান নগদ, তাদের যে মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল যে আর্থিক সেবা প্রতিষ্ঠান, তারা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেটি 2 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে বিষয়গুলো আছে সেটি আমরা একটু দেখে নিতে চাই। নগদ লিমিটেড প্রতিষ্ঠানের নাম, এবং পদের নাম বলা হচ্ছে যে হেড অফ MFS অপারেশন, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি, এবং অভিজ্ঞতার কথা বলছে তারা 8 থেকে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞদেরকেই তারা কিন্তু বেশি অগ্রাধিকার দিয়েছে এখানে আমরা দেখছি। চাকরির ধরন ফুল টাইম, যথারীতি অন্য চাকরিগুলোর মতোই ফুল টাইমে, এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা তারা এখানে উল্লেখ করেছে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা এবং মোবাইল বিল, অর্থাৎ বেতন যেটি থাকে স্বাভাবিক নিয়মে, তার বাইরেও যে সুবিধাগুলো দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান, তেমন একটি প্রতিষ্ঠান আমরা দেখছি নগদ, এবং তারা সেই সুবিধাগুলোর কথা কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। প্রার্থীর ধরন যথারীতি নারী এবং পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এবং বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকা, এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে nagod.com.bd। এই ঠিকানায় গেলে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়গুলো আছে সেখানে আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 13 জুন 2026। এ পর্যায়ে দেখব ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি ব্যাংক ব্র্যাক তাদের সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়ার যে বিজ্ঞপ্তি সেটি দিয়েছে, এবং সেখানে তারা কি বলছে সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই।
প্রতিষ্ঠানের নাম বলছিলাম ব্র্যাক ব্যাংক, একটি বেসরকারি ব্যাংক। বিভাগের নাম প্রপার্টি ম্যানেজমেন্ট এবং পদের নাম সিনিয়র ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতকোত্তর অথবা স্নাতক। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের, এবং বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন যথারীতি এখানে আমরা দেখছি যে ফুল টাইম। নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকায়, অর্থাৎ ঢাকার যে শাখা আছে ব্র্যাক ব্যাংকের সেখানেই কর্মস্থল হবে, এবং আবেদনের নিয়ম যথারীতি ব্র্যাক ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 10 জুন 2026। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন আকলিমা ইয়াসমিন, HR অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, LCYKK। কথা বলবো তার সাথে। ইয়াসমিন আপা, আপনাকে স্বাগত আমাদের চাকরির বাজারে। আপনি সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেও। আপনি কেমন আছেন? এবং শুরুটা করতে চাই, আপনি যেই সেক্টরে আছেন দীর্ঘদিন ধরে, সেখানে LCYKK যেটি বলছিলাম, এটি তুরস্কের একটি ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন কোম্পানির বিষয়ে এখানে জড়িত আছে, লাইফস্টাইলের বিষয় আছে। পোশাক বা লাইফস্টাইল নিয়ে যারা কাজ করতে চায়, কেরিয়ার করতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন? শুরুটা করতে চাই এটি দিয়ে। থ্যাংক ইউ আরাফাত, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি আকলিমা ইয়াসমিন, আমি কাজ করছি LCYKK বা ফর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অ্যাজ HR অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার হিসেবে। একটু জানতে চাই যে এই আপনি যে কেরিয়ারে আছেন সেটিতে যদি নতুনরা আসতে চায় বা যারা কেরিয়ার গড়তে চায়, তাদেরকে আসলে কি করতে হবে, কি পরামর্শ দেবেন তাদেরকে? আমি যে সেক্টরটা আছি HR অ্যান্ড অ্যাডমিন হিসেবে। তো এখন যেটা হচ্ছে যে তার প্যাশনটা কি, লাইক অ্যাজ এ মি, আমি কিন্তু পিপলের সাথে কানেক্ট করতে অনেক পছন্দ করি। সো আই অলসো উড লাভ টু লার্ন নিউ থিংস। তো যেটা আমাকে আসলে অনেক এমফেসিস করে এভরি টাইম, যে আসলে নতুন কি আছে। আর কেউ যদি HR-এ কেরিয়ার করতে চায়, তাহলে HR বিষয়ে তার BBA আর MBA-তে সে জয়েন করতে পারে। আর যদি কারো HR রিলেভেন্ট ডিগ্রি কোনো না থাকে, তাহলে সে PGD HRM করেও HR প্রফেশনে আসতে পারে। এই কেরিয়ারে সফল হতে হলে কি করতে হবে? আপনার দীর্ঘদিনের কেরিয়ারে আপনি ব্যক্তিগতভাবে কি পরামর্শ দেবেন? সফল হওয়ার ধাপগুলো কি কি? আচ্ছা, আমি একটু মজার ঘটনা বলি। আমার যেটা ছিল, ছোটবেলা থেকে আমি কিন্তু বিভিন্ন চাকরির বাজারের বিজ্ঞাপনগুলো পড়তে পছন্দ করতাম। আর এখন যেটা হয়েছে, আপনার একটা চাকরির বাজার নামে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন সবার জন্য। আমি বলবো যে এই প্রজন্মটা আসলে অনেক লাকি, কারণ ওরা চাকরি বাজার দেখে, আপনাদের কাছ থেকে শুনে। আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা পেপারে অ্যাডগুলো পড়েই কিন্তু এটুকু এসেছি। তো যারা নিজেদের কেরিয়ার করতে চায়, যেই অবস্থায় থাকে, যদি সে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারেও থাকে, তাহলে তার চাকরির বিজ্ঞাপনগুলো পড়া শুরু করতে পারে, সো দ্যাট তার সাথে তার নিজে কম্পেয়ার করতে পারে যে আসলে আমার কোন জায়গাটা থেকে আমাকে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আমি একটু ফ্যাশন বা পোশাকের ওই জায়গাটায় যেতে চাই। সেখানে কি কি করতে হয় আপনাদের, এই ফ্যাশন রিলেটেড বা লাইফস্টাইল রিলেটেড? আচ্ছা, LCYKK মূলত একটা টার্কিশ বিলিয়ন ডলার কোম্পানি, যেটা বাংলাদেশে লিয়াজন অফিস হিসেবে আছে। তো আমরা যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা সোর্সিং করি। তো বাংলাদেশ থেকে সোর্সিং করে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এই প্রোডাক্টগুলো সেল হয়। আর কেউ যদি, বাংলাদেশের একটা বড় মার্কেট হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমাদের চিপ লেবার আছে, আমাদের অনেক লাইক লিড সার্টিফাইড কোম্পানি ফ্যাক্টরি আছে। সো আমরা অনেক ভাস্ট এই এরিয়াটাতে। তো যদি কেউ ক্যারিয়ার শুরু করতে চায়, তাহলে তারা বিভিন্ন টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, আপনার বুটেক্স আছে, তারপর BGME আছে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি আছে, আপনার আর্সেনাল ইউনিভার্সিটি আছে। সো দে ক্যান গেট ইনটু দোজ কাইন্ড অফ লাইক টেক্সটাইল ইউনিভার্সিটি। অলসো দে ক্যান প্রিপেয়ার দেয়ার সেলফ ইফ দে ওয়ান্ট টু বি এ মার্চেন্ডাইজার। একটা ছেলেকে যদি আমি মার্চেন্ডাইজার হিসেবে আমার কোম্পানিতে নিই, আমি ডেফিনেটলি তার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড দেখব। তারপর যে ছেলেটা হয়তো ডেনিমের ওয়াশ নিয়ে কাজ করবে, তার কিন্তু ওয়াশ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দেখব। তখন তার কেমিক্যাল ডাইং রিলেভেন্ট এডুকেশন আছে কিনা, আমরা ওগুলো প্রেফার করব। আর মাল্টিনেশনাল ইন্ডাস্ট্রিতে যেটা হয়, যেহেতু আমরা গ্লোবালি বিভিন্ন জায়গাগুলোতে আমরা সেগ্রিগেট করি, তো আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করি যে আসলে ঠিক আছে, এই ছেলেটাকে বানিয়ে এটাকে আমি নিব, ও কি গ্লোবালি অন্য কাউন্টার পার্টের সাথে খুব কনফিডেন্টলি ডিল করতে পারবে কিনা। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমরা ফোকাস করে থাকি, তার জায়গাগুলোতে আসলে তারা কতটা স্ট্রং। রাইট। আপনি তো বাংলাদেশ, ভারত বা এই উপমহাদেশের 3টা দেশের হয়ে কাজ করছেন। সেই জায়গা থেকে চ্যালেঞ্জটি নিশ্চয়ই অনেক বেশি, এবং যারা এই কাজে আসতে চায়
কমিউনিকেশন লেভেলটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে ফ্যাশনের কথা বলছিলেন, এখন তো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, বিজিএমইএ ইউনিভার্সিটি, তারপরে শান্তা মরিয়াম থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমরা দেখছি যে এই ধরনের পড়াশোনার ক্ষেত্রটাও কিন্তু বেড়েছে, ফ্যাশন ডিজাইনিং বা নিটওয়্যার, তারপরে অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে। টোটাল বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? এখন দেখেন ইন্ডাস্ট্রিটা খুব কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, রাইট? তো আমরা যারা মাল্টিনেশনালে কাজ করি, একটা মাল্টিনেশনাল কোম্পানি আপনার কাছে আসলে সবই চায়, লাইক আপনার প্রেজেন্টেশন, আপনার নলেজ, আপনার প্রবলেম সলভিং স্কিল, আপনি কত ফাস্ট মুভার, আপনি কত নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তো যখন একটা নতুন স্টুডেন্ট আসে, আমরা আসলে চেক করি যে ওর মধ্যে ওই লার্নিং মানে এনথুজিয়াজম আছে কিনা, লার্নিং এনথুজিয়ামের পাশাপাশি ছেলেটা প্রোয়েক্টিভ কিনা, ছেলে কুইক লার্নার কিনা, বা ও মার্কেট সম্পর্কে কতটা ধারণা রাখে। আমার কথা হলো যে একটা ছেলে কাজ কম জানুক, প্রবলেম নাই, বাট ছেলেটার আগ্রহ কি আছে কিনা, বা ছেলেটাকে যদি কোনো অ্যাসাইনমেন্ট এসে করে নিয়ে আসতে পারবে কিনা, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। একাডেমিক বিষয়গুলো কি খুব বেশি গুরুত্বপূর্ণ, নাকি যেগুলো বলছিলেন যে কতটা কুইক লার্নার সে বা তার কমিউনিকেশন লেভেল কেমন, এটার সাথে একাডেমিক যে তার সার্টিফিকেট বা একাডেমিক যে অভিজ্ঞতা, সেটা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এখন হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানির দু ধরনের চাকরি আছে, লাইক হচ্ছে টেক, নন টেক। যেমন আমার এইচআরের কাজটা, এইচআর টোটালি নন টেক কাজ। তো আমি হয়তো বা একটা যেমন আমার ক্ষেত্রে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রথমে পড়া শুরু করেছিলাম, গ্র্যাজুয়েশন মাস্টার করার পর আমি পরে ব্র্যাক থেকে এমবিএ করি। তো জিনিসটা হচ্ছে যে আমি গ্র্যাজুয়ালি বিভিন্ন জায়গায় আমারটা অ্যালাইন করে নিয়েছি। আমার এডুকেশন সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট ছিল সোশ্যোলজি। সোশ্যোলজির পর আমি লতে একটা কোর্স মানে গ্র্যাজুয়েশন করি। ল গ্র্যাজুয়েশনের পর আমার কাছে মনে হলো যে না, আই হ্যাভ টু গ্রো মাই সেলফ ইন্টারন্যাশনালি। দেন আমি যেটা করলাম, আমি এইচআর সার্টিফিকেশন ইউএসএ থেকে ইন্টারন্যাশনাল সার্টিফাইড এইচআর হিসেবে সার্টিফিকেশন নিলাম। তো জিনিসটা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার জায়গাটা তৈরি করে নিতে হবে, রাইট? আর যদি হয় যে টেকনিক্যাল, লাইক হচ্ছে যে ছেলেটা ডেনিম ওয়াশ নিয়ে কাজ করে, সে তো সোশ্যোলজি পড়ে সে ডেনিম ওয়াশ করতে পারবে না। সো উই হ্যাভ টু থিঙ্ক যে হুইচ এরিয়া আমার ইন্টারেস্ট আছে, আমাকে কোন জায়গাটা কিভাবে তৈরি করে নিতে হবে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, এই পর্যায়ে একটু জানতে চাই যে দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ানোর যে কৌশল চাকরি প্রার্থীদের বা যারা চাকরিতে মাত্র নতুন প্রবেশ করেছে বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট কিভাবে করবে, সে জায়গাটা আপনার কাছে একটু শুনতে চাই। দক্ষতা যেটা হচ্ছে আমার যে জায়গাটা আছে, আমি যে জায়গায় কাজ করতেছি ওই জায়গা সম্পর্কে আমার প্রপার নলেজ আছে কিনা। এখন একটা ছেলে বা মেয়ে যখন একটা নতুন ইন্টারভিউতে আসে, ও কিন্তু জব রিকোয়ারমেন্টসটা দেখে আসে। তো সবচেয়ে বেস্ট থিং হচ্ছে জব রিকোয়ারমেন্টসটা পড়ে ওই রিলেভেন্ট নলেজগুলো গেইন করে আসা, যদি সে নন টেক থেকে আসে। আর কনফিডেন্ট, লাইক ফেক ইট আনটিল ইউ মেক ইট। তো যেটা হচ্ছে যে অনেক সময় আমরা প্রিটেন্ড করি। আমি হিলারি ক্লিন্টনের একটা দেখছিলাম যে ওনাদের লেভেলেও কিন্তু ওনারা এই বয়সে এসেও কিন্তু নার্ভাস ফিল করে। বাট আপনি আসলে কতটা আপনার নার্ভাসনেস ক্যামেরার সামনে বা ইন্টারভিউয়ারের সামনে মানে করতে পারছেন, হাইড করতে পারছেন, সেটা আপনার ক্রেডিবিলিটি। সাফল্য একটা বিষয় ক্যারিয়ারে, সাফল্যকে কি অর্জন মনে করেন নাকি সম্পদ মনে করেন, কোনটা? কাম এগেন, আবার বলেন। সাফল্য, যদি আমি ক্যারিয়ারের সাফল্যের কথা বলি, হ্যাঁ। কেউ একজন সফল হলেন বা সফলতা অর্জন করলেন, সেটাকে কি আমরা তার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখব নাকি সম্পদ? সাফল্যটা, ক্যারিয়ার সাফল্যটা কি সম্পদ হিসেবেও গণ্য করা যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে অর্জন করতে হয়, আপনাকে আপনার জায়গাটা তৈরি করে নিতে হবে। কেউ আপনার জায়গাটা হেঁটে হেঁটে করে দিবে না। এখন বাংলাদেশে এমন কোনো চাকরি নেই যে আপনাকে চেহারা দেখে রাখবে, বা আপনার কোনো কম্পিটিটিভ বছরের পর বছর আপনাকে বসে রাখবে। আপনাকে কিন্তু এভরিডে নতুন করে প্রুফ করতে হবে, নতুন প্রজেক্ট দিয়ে প্রুফ করতে হবে, নিজের জায়গাটা তৈরি করতে হবে। এখন যেটা হচ্ছে কনসিস্টেন্সি, বাংলাদেশি বাজারে একটা জিনিস দেখা যায় যে মিড ম্যানেজার লেভেলের পর বা সিনিয়র এক্সিকিউটিভ পর নেক্সট লেভেলের প্রমোশন হয় না, এবং ওই জায়গাতে সে বসে থাকে। কারণ এটা জিনিসটা হচ্ছে যে আমরা যখন একটা পার্টিকুলার পজিশনে যাই, আমরা আসলে নিজেকে ডেভেলপের ওই জায়গাটা থেকে ইচ্ছাটা হারিয়ে ফেলি। হয়তো বা আমরা অনেক বিজি হয়ে যাই, ফ্যামিলি বা নিজেদের অন্য অনেকগুলো কাজে, তখন আমরা নিজেদের জন্য সময় করতে পারি না। যেটা হচ্ছে নিজের জন্য সময় করতে হবে, লার্নিংয়ের ব্যাপারগুলো নিজেকে নিয়ে ভাবতে হবে, এবং নিজেকে নিয়ে সবসময় নিজের অ্যানালাইসিস করতে হবে যে ঠিক আছে, আমি আজকে জবটা 5 বছর পর আমি কোন জায়গায় যাব, ওটার জন্য আমার কোয়ালিটি আছে মানে কিনা। নিজের একটা লক্ষ্য ঠিক করা বা উদ্দেশ্য ঠিক করা, এবং আমি 5 বছর বা 10 বছর পর যে পজিশনে যাব, ওটার জন্য কি আমি আজকে প্রিপেয়ার কিনা, এবং সেটার জন্য কাজ করা উচিত। এবং এই টেকনোলজির জায়গাটাও একটু কথা বলতে চাই। এখন তো এআই বা টেকনোলজি অনেক উন্নত, সেই জায়গাগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখছে। আপনার কাছে কি মনে হয় যে টেকনোলজিক্যালি যে ডেভেলপমেন্ট, সেটাও কি ধারণ করা উচিত কিনা যারা
ডেফিনেটলি নো ওয়ে, বিকজ আপনি একটা কাজ দেখেন, ধরেন আপনি এআই জানেন না, কিছুদিন আগে দেখলাম একটা গ্লোবাল কোম্পানি সাডেন দেখলো যে মেটার অনেকগুলো কোম্পানি দেখলো, এমপ্লয়ি দেখলো যে ওরা নাই কোম্পানি থেকে। তো এখন আপনাকে তো আসলে মানে টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আপনি জানেন না যে আপনি যদি ঠিক মতো করে টেকনোলজি অ্যাডাপ্ট না করেন আপনি কোন সময় অবসোলেট হয়ে যেতে পারেন। তো আপনাকে কিন্তু আমার 3 ইয়ার্স বা 4 ইয়ার্স টেকনিক্যাল পার্টটা কীভাবে হবে, এবং আমার জবটা আদৌ আছে কিনা, ইভেন আপনি এখানে আছেন হয়তো দেখা যাচ্ছে আরও 2-3 বছর পর একটা রোবট এসে কথা বলছে, Right. তখন কিন্তু আপনারও দরকার নাই কিন্তু। তো জিনিসটা আসলে থিঙ্ক করা হচ্ছে, অ্যাডভান্স থিঙ্কিংটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। ওকে, আমরা শেষ দিকে আছি। শেষ দিকে একটু জানতে চাই যে আপনি তো আপনার যে চাকরি আছে তার বাইরেও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই পরামর্শগুলো কি দিয়ে থাকেন চাকরির ক্ষেত্রে, সেটি কতটা গুরুত্ব বহন করে এবং কি কি পরামর্শ দেন আপনি? যদি নতুন প্রার্থী যারা আছে, চাকরি যারা ওই আয়োজন দেখছে বা দেখবে, তাদের জন্য কি বলার আছে? যেটা হচ্ছে আপনি যে পজিশনেই যেতে চান, আপনাকে এটা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার থেকে আপনার প্রিপারেশন নেন এবং সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করেন। আর যেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশান, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, এই জায়গাগুলোতে নিজেকে প্রিপেয়ার করেন এবং কনফিডেন্সলি নিজেকে ডিল করেন এবং আয়নার সামনেও দরকার হলে প্র্যাকটিস করেন। সো আমি বলবো যাই কিছু আপনি করতে চান, সেটা চাকরি বলেন বা ব্যবসা বলেন, আপনার কিন্তু আপনার কমিউনিকেশান, তারপর কনভিন্সিং পাওয়ার এবং জায়গাটা তৈরি করে নেয়ার একটা মানসিকতা থাকতে হবে। সো ইউ হ্যাভ টু রেডি ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওকে, থ্যাংক ইউ। অনেক ভালো পরামর্শ দিয়েছেন যেগুলো নিশ্চয়ই আমাদের চাকরি প্রার্থীদের কাজে লাগবে। আমরা এটি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনার চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন যারা, তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।